ওয়েলকাম সবাইকে ওয়েলকাম করছি ফুটবল বিশ্বকাপ নিয়ে টি স্পোর্টসের স্পেশাল পডকাস্ট শো অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি, যা 100% অর্গানিক। রোজকার মতো আমি মৌসুমী আলম আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট, আছেন সাবেক ফুটবলার এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহিদ পারভেজ চৌধুরী। ভাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সামনে কাজী অ্যান্ড কাজী টির গরম গরম চা রাখা রয়েছে, মানে গরম পানি আছে, আমরা সেই সাথে যে কোনো ফ্লেভার নিয়ে কিন্তু ভাইয়া ট্রাই করতে পারেন। আমি মনে হয় জানি আপনি গ্রিন টিটা পছন্দ করবেন, অফ এয়ারেই বলছিলেন। ওয়েল থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম গরম গরম চা খেতে খেতে গরম গরম ফুটবল আড্ডা হবে আমাদের। আচ্ছা, তো আমরা আমাদের অনুষ্ঠানটা র্যাপিড ফায়ার সেগমেন্ট দিয়ে শুরু করি। সো আমি কিছু প্রশ্ন আপনাকে করব, এক কথায় উত্তর দিতে হবে ছোট করে। ওকে, আপনি চা নিতে নিতেই আমরা সেই প্রশ্নগুলো করে ফেলতে পারি। র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, আপনার দেখা সেরা বিশ্বকাপ? আমার দেখা সেরা বিশ্বকাপ 2002, যেটা ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে, আমার ফেভারিট টিম। আপনার সেরা বিশ্বকাপ ম্যাচ? ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড, যেটা রোনালদিনহো ফ্রি কিকে গোল করেছিল 2002 ওয়ার্ল্ড কাপে, যেটা ব্রাজিল পিছিয়ে পড়েছিল, তারপর এটা রিকভার করেছিল। জি। সবচেয়ে প্রিয় স্টেডিয়াম? ব্রাজিলের খেলাটা মারাকাতে, যেটা হিউজ গ্যালারিতে অনেক দর্শক হয়, এবং যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার, ঠিক ওটাই। আচ্ছা, প্রিয় থিম সং বিশ্বকাপের? যে শাকিরা, যেটা ওয়াকা ওয়াকা। ইউরোপিয়ান আর লাতিন ফুটবল? লাতিন। ওকে। ওয়ার্ল্ড কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ? ওয়ার্ল্ড কাপ। আপনাদের সময় যদি ফেসবুক থাকতো, সবচেয়ে বেশি ভাইরাল কে হতো? রোনালদিনহো। ওকে। ফুটবলের নিয়ম যদি বদলাতে পারতেন, কোনটি বদলাতেন? ঠিকই আছে, সবকিছু ঠিকই আছে। আচ্ছা, অনেকে অফসাইড ভিআর নিয়ে অনেক প্রশ্ন করে। ঠিক আছে। আচ্ছা, ফুটবলের উন্নয়নে যদি একটা কাজ করার সুযোগ পান, যে কোনো একটা কাজ করতেই হবে, সেটা কোন কাজ? ইউথ ফুটবল ডেভেলপ। কোনো ফুটবলারকে দেখে মনে হয়েছে যে রাজনীতিতে ভালো করতে পারবেন? হ্যাঁ, ফুটবলাররা রাজনীতি করলে ভালো করবে, সুযোগ আছে। এমন কোনো নাম যাকে দেখে মনে হচ্ছে রাজনীতিবিদ? আচ্ছা, স্পোর্টস আর পলিটিক্স কোনটা কঠিন বেশি? দুটো ডিফারেন্ট, বাট পলিটিক্স। ওকে। আচ্ছা, আমি কিছু প্লেয়ারের নাম বলবো, আপনি এক কথায় মানে সেটা শুনে, নাম শুনে আপনার যা মনে হয় আপনি মানে সেই ওয়ার্ডটাই বলবেন। ক্রিস্টিয়ানো রোনালদো? ডিসিপ্লিন। পেলে? প্লে লেজেন্ডার। কিলিয়ান এমবাপ্পে? ট্যালেন্টেড অ্যান্ড স্কিলফুল। নেইমার? ট্যালেন্ট, হিউজ ট্যালেন্ট। লামিন ইয়ামাল? সে প্রতিভাবান আর কি। এরলিং হল্যান্ড? গ্রেট স্কোরার। মারাদোনা? মারাদোনা ইজ এ গ্রেট প্লেয়ার। লিওনেল মেসি? আমি সর্বকালের সেরা প্লেয়ার মনে করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা র্যাপিড ফায়ার সেগমেন্টটা এখানেই শেষ করছি, মূল আলোচনায় যেতে চাই। প্রথমে শুনতে চাই আপনাদের সময় বিশ্বকাপের উন্মাদনাটা কেমন ছিল, তখন কিভাবে এনজয় করতেন? আমি নিজে তো খেলোয়াড় ছিলাম, ন্যাশনাল টিমে খেলেছি। সো ফুটবল মানে তখন আমরা স্পোর্টস মানে তখন ফুটবলটাকে বুঝতাম। সো এর মধ্যে এই ওয়ার্ল্ডের সেরা সেরা প্লেয়ার, যেমন আমরা যখন খেলি তখন রোনালদিনহো, R9, যে রোনালদো, রিভালদো, সো ওনারা খেলতো। তো ওনাদের খেলা দেখেই তখন আমরা চিন্তা করতাম যে এই লেভেলের ফুটবল কখন বাংলাদেশ খেলবে। আমরা নিজেরা চেষ্টা করতাম, যদিও ওই লেভেলে যাওয়া খুবই ডিফিকাল্ট, বাট ফুটবল পুরো বিশ্ব উন্মাদনা আছে এবং আমরা এটা এনজয় করেছি। একদমই তাই। মানে তখনকার উন্মাদনা, মানে এখন যেমন মানে এই যে ফ্ল্যাগ এত মানে মানে তাড়ানো হয় বিল্ডিংয়ে, ওই সময় তো এই ব্যাপারগুলো আরও বেশি ছিল। আমরা আসলে তো ফুটবলে ভক্ত হই ওই কারণে, যখন একসময় বাংলাদেশে কিন্তু নট অনলি যে ব্রাজিল আর্জেন্টিনা এগুলো না, একসময় আবহানী মাওডানের ফ্ল্যাগ কিন্তু ওঠানো হতো। তখন টিন দিয়ে ব্যানার বানা হতো, টিনের উপর যেটা কালার করে ফ্ল্যাগ তৈরি করে, লোগো তৈরি করে, তখন এভাবে করতো। তারপর এখানে মারামারি পর্যন্ত হতো, মহল্লা আবহানী মডার্ন মারামারি হতো। সো ওই মুদ্রাটা যদিও ক্লাব প্রজেক্টে কমে এসেছে, বাট ন্যাশনাল পর্যায়ে ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশে এটা চলমান আছে। ফুটবল খেলা কি এই বিশ্বকাপে দেখা হচ্ছে? ফুটবল খেলা দেখেছি তো, অন্যান্য বারের মতো যেভাবে ওয়ার্ল্ড কাপটা নিয়ে গবেষণা করতাম, যে কীভাবে গ্রুপ পর্ব পেরিয়ে এসে চূড়ান্ত পর্ব এসেছে, সবগুলো নিয়ে আগে খুব একটা গবেষণার মতোই হতো আর কি। এবার খুব একটা গবেষণা হয় নাই, বাট খেলা দেখেছি, এনজয় করছি। এখনো পর্যন্ত কোন ম্যাচ ভালো লেগেছে বেশি? যে লাস্ট আর্জেন্টিনা ভার্সেস যেটা লাস্ট ম্যাচ ইজিপ্ট মিশরের যে ম্যাচটা হয়েছে,
ভেরি টাফ এবং কম্পিটিশন ম্যাচ হয়েছে। যদিও এটা নিয়ে কোয়েশ্চেন আছে, বাট আলোচনা চলছে, সমালোচনা চলছে, বাট ভালো ম্যাচ হয়েছে। একদম বিশ্বকাপের শুরুতে আপনাকে যদি 4টা নাম বলতে বলতাম যে আপনি সেমিফাইনালিস্ট হিসেবে কোন 4 দল দেখেন, এখন যারা আসছে কম্পিট করে কোনো মানে মিসম্যাচ পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমার ফেভারিটই মিস হয়ে গেছে, ব্রাজিল। নর্মালি ব্রাজিল, আর্জেন্টিনা আর আমি ফ্রান্স, স্পেন এই 4টা টিমকে তালিকায় নিয়ে রেখেছিলাম, বাট এখন দেখলাম ব্রাজিল আউট হয়ে গেছে আর বাকি 3টাই আছে। জার্মানির এক্সিটও অনেকটা শক ছিল অনেকের কাছে, বাট জার্মানিকে আমার এইবার তেমন একটা মনে হয়নি। গত ধারাবাহিকভাবে তাদের 14 সালের পর থেকে পারফরমেন্স পড়তির দিকে তারা ওই জায়গাটা রিকভার করতে পারেনি। ব্রাজিলের খেলা আসলে কেমন লেগেছে? আপনি যেহেতু ব্রাজিল ফ্যান, ব্রাজিলকে নিয়ে পার্টিকুলারলি জিজ্ঞেস করছি। বাদ হয়ে গেছে, মানে আমার পার্সোনালি মানে এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল তো ব্রাজিল যাবে। হ্যাঁ, ওয়েল, এক্সপেকটেশন অনুযায়ী ব্রাজিল ভালো খেলে নাই, বাট প্রথম ম্যাচ মরক্কোর সাথে ড্র করার পর বা ধারাবাহিকভাবে ইমপ্রুভ করেছিল, বাট লাস্ট 32 ম্যাচটা আর কি ভালো করে নাই। এটাতে ব্রাজিল যে ডোমিনেট করে ফুটবল খেলে বা অ্যাটাকিং মোডে থাকে, ওই ফুটবলটা খেলে নেয়, যার কারণে নরওয়ে অনেক স্পেস পেয়েছে, তারা বল পজিশন রেখে ব্রাজিলকে হারিয়েছে। সো নরওয়ে সেদিন যোগ্য টিম ছিল। নেইমারকে নিয়ে আসলে কি বলবেন, মানে হতাশাময় একটা ক্যারিয়ার। নেইমার আসলে অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড় ব্রাজিলের, বাট তার ইনজুরি প্রবণতার কারণে তার কেরিয়ারটা হুমকির দিকে ছিল আর কি, যে তার আরও প্রাপ্তিটা আরও বিশাল হতে পারতো। সো এই যে যখন গ্রেটদের কথা আসে, রোনালদোর কথা আসে, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসির কথা আসে, এখন সেইখানে নেইমারের নামটাও থাকতে পারতো। অ্যাজ এ ব্রাজিল ফ্যান এই ব্যাপারটা আসলে কতটা কষ্ট দেয়? অ্যাকচুয়ালি ব্রাজিলে একটা একজাক অ্যাটাকিং প্লেয়ার থাকতো প্রত্যেকটা, যখন আমি যাদের সাকসেসের পিছনে দেখবেন যে অনেক এক্স্যাক্টলি অনেক অ্যাটাকিং প্লেয়ার ছিল। ব্রাজিল এক টিমটা মানে কখনো একটা নামের উপর ডিপেন্ড করে কখনো খেলে না। এখন এমন হয়েছে নেইমার কিন্তু পুরোপুরি ফিট না, তারপরেও নেইমারকে নিতে হয়েছে, কারণ ব্রাজিলে ওই তারকা খ্যাতিটা কমে এসেছে। সো আর এখন ওয়ার্ল্ড ফুটবলে এখন মডার্ন যেটা ফুটবল হয় সেটা হচ্ছে টিম গেম। প্রত্যেকটা পজিশনে তাকে ভালো পারফরমেন্স করতে হয় প্রত্যেকটা প্লেয়ার। ওই আগের মতো একজন দুজন বা এই ধরনের অ্যাটাকিং প্লেয়ার নিয়ে জেতা যায় না। কোত্থেকে আসলে শুরুটা হলো যে ফুটবল খেলবেন, ফুটবলার হবেন? আমি অ্যাকচুয়ালি পারিবারিক সূত্রে, আমার ভাইয়েরা, আমি 4 ভাই ছোট, সবার ছোট আমি। সো বাকি 3 ভাইরা ফুটবল খেলেছে। আমার মা স্পেশালি সে ক্রীড়াপ্রেমী ছিল আমার পরিবারেই। আমার মামা, কাজিনরা সবাই একসাথে আমরা ফুটবল খেলতাম। সো বড় ভাইদের দেখার পাশাপাশি এবং তাদের উৎসাহের কারণে আমি খেলাটা কন্টিনিউ করি, আমি প্রফেশন হিসেবে এটা চিন্তা করি। সো এটা তো একদম খুব ছোটোবেলা থেকেই আমি এটার বেসিক্যালি ট্রেনিং করে আমি জাতীয় পর্যায়ে এসে পৌঁছাই। বাংলাদেশ নিয়ে যেই এক্সপেকটেশনটা বা বাংলাদেশের ফুটবল যে জায়গায় দাঁড়িয়েছিল, আজকে যেখানে দাঁড়িয়ে আছে, পার্থক্য, ইমপ্রুভমেন্ট বা কিভাবে দেখেন? আসলে আমরা জাতিগতভাবে ফুটবল পছন্দ করি সবাই, বাট বাংলাদেশের যে ফুটবল সিস্টেমে চলছে এই লেভেলে কিন্তু বাংলাদেশের টপ লেভেলে রিচ করা সম্ভব না। বাংলাদেশ আপনাকে ফুটবলে মানে ডেভেলপ করতে হলে একদম তৃণমূলে যেতে হবে, তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় নিতে, এবং প্রপার ট্রেনিংটা হতে হবে একদম তৃণমূল থেকেই। আর যেটা একাডেমিক ট্রেনিং সেটা শুরু করতে হয় 5-6 বছর বয়স থেকেই, যেভাবে আমরা ABCD সরিয়া শিখি বাইরের কান্ট্রিতে থেকে, মানে জন্মের পর থেকেই যে তারা দৌড়াদৌড়ি, একদম বেসিক লেভেল ওখান থেকে শুরু করতে হবে। আমরা নর্মালি শুরু করি 12-14 বছর বয়সে ট্রেনিংটা শুরু করি, বাট ওটা করলে আমরা ওই লেভেলে পৌঁছাতে পারবো না। লাস্ট কয়েক বছর আমরা দেখেছি হামজা বলেন বা অন্যান্য প্লেয়াররা যারা এসেছেন, ক্রেজ বেড়েছে। ইভেন নারী ফুটবল দিয়ে ক্রেজটা আরও বেশি শুরু হয়েছে, যে তারা সাফ জিতে এসেছে, বেশ ভালো ভালো কাজ হচ্ছে। এই যে আপনি কেপভার্দের কথা বললেন, কুরাসাও, এই দলগুলো যাদের নামই মানুষ জানে না, তারা বিশ্বকাপে এসেছে। তো বাংলাদেশকে বিশ্বকাপে কবে দেখেন? শুরু থেকে যখন ফুটবল খেলি তখন থেকেই চিন্তা করছি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, সেটাই বললাম। আমি তো আশা করি 2000 এই যে লাস্ট কত এখন 26-34 খেলুক। আমরা এই প্ল্যান যদি 8 বছরের একটা প্ল্যান নেওয়া হয় বা 12 বছরের একটা প্ল্যান নেওয়া হয়। আপনারা আসলে বাংলাদেশের ফুটবল ক্যাটারকে নিয়ে পরিকল্পনাটা কি রাখছেন, যে আগামী কত বছরের মধ্যে এই পরিকল্পনা থাকছে বাংলাদেশ ফুটবলকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য? বেসিক্যালি বাংলাদেশের ফুটবল প্ল্যানিংটা করছে ফুটবল ফেডারেশন। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে পরিকল্পনা বাস্তবায়ন কমিটিতে 8টা কাজ করছি, আমরা কোঅর্ডিনেট করছি। বাট প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু হিউজ মানির প্রয়োজন আছে, ইনভেস্টমেন্ট। উইদাউট ইনভেস্টমেন্ট কোনো জায়গায় ডেভেলপ করা সম্ভব না।
সো স্পোর্টসে কন্ট্রিবিউশন করার জন্য আমরা অলরেডি কর্পোরেট হাউসগুলোকে ইনভলভ করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা ফেডারেশন স্বাবলম্বী হয়। সাথে সাথে আমরা অন্যান্য গেমসগুলোর দিকেও নজরদারি রাখছি, যাতে অলিম্পিকে ভালো রেজাল্ট করতে পারে, কিংবা এশিয়ান গেমস বা সাউথ এশিয়ান গেমস এগুলোতে যাতে ভালো করার জন্য ইন্ডিভিজুয়াল গেম যেমন টেবিল টেনিস, আর্চারি, শুটিং, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো এখানেও কিন্তু একটা গোল্ড মেডেল কিন্তু পুরো বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করে দিতে পারে। সো যেহেতু আমাদের স্ট্রেংথ হচ্ছে আমাদের জনসংখ্যা, অনেকে হয়তো এটাকে অন্যভাবে দেখে, আমি এটাকে স্ট্রেংথ মনে করি। যদি ওটাকে প্রপার ইউটিলাইজেশন করা যায়, আমি মনে করি আমাদের দেশে স্পোর্টস অনেক ডেভেলপ করার সুযোগ আছে। একটা খুব কমন প্রশ্ন দর্শকদের কাছে আসলে আমরা পেয়ে থাকি, টি স্পোর্টস অনেকবার আসে এই প্রশ্নটা, যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ আগে জিতবে নাকি ফুটবল বিশ্বকাপে আগে কোয়ালিফাই করবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় ক্রিকেট বিশ্বকাপ আগে জেতার সম্ভাবনা আছে, কারণ ক্রিকেট একটা জায়গায় দাঁড়িয়েছে এবং তাদের কিছু সিস্টেমেটিকলি তারা রান করছে ভালো, বাট তাদের আরও কাজ করতে হবে না। যেটা আমি ক্রিকেটে যখন আমি কাউন্সিলে হয়েছে তখন আমি আলোচনায় বলেছিলাম যে আমরা বিভাগীয় পর্যায়ে ভালো অবস্থায় আছি, বাট জেলা উপজেলা পর্যায়ে ক্রিকেটের কিন্তু ওই অবস্থাটা নাই, তৃণমূল থেকে তুলে নিয়ে আসার বিষয়টা। তো উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের যেতে হবে, যেহেতু তাদের একটা ভালো বোর্ড আছে বিসিবি, তারা ফিনান্সিয়ালি সাউন্ড। সো আমি মনে করি ক্রিকেটে কিন্তু এই তৃণমূলের দিকে নজর দিতে হবে, কিছু ন্যাচারাল ট্যালেন্ট বের করে নিয়ে এসে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে কাজ করতে হবে। স্পোর্টস থেকে পলিটিক্সের দিকেই যেতে চাই, কেন মনে হলো যে মানে পলিটিক্সেই জয়েন করি, বা মানে মানে স্পোর্টসের জন্য কাজ করার জন্য এই জায়গাটাই আসলে কি আপনার কাছে উপযুক্ত মনে হয়েছে কিনা? আসলে প্রত্যেকটা মানুষের বা নাগরিকের দায়িত্ব আছে হচ্ছে তাকে তার দেশের জন্য কিছু করা, বা রাজনৈতিক, বা আমাদের দেশে কিন্তু প্রতিটা জায়গায় দেখবেন যে রাজনৈতিক আলোচনা হয়, সেটা গ্রামে গঞ্জে আপনি ক্যারাম খেলতে খেলতে বা একদম চায়ের দোকান টং দোকান আলোচনা হয়। সো আপনি দেশ গঠনে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান, তাহলে আপনাকে রাজনীতি করতেই হবে। সো রাজনীতিতে আপনি একটা জায়গায় গিয়ে অবদান রাখার সুযোগ আছে। সো আমি যারা মেধাবী আছে তাদেরকে আহ্বান করবো যে তারা সবাই রাজনীতি আসুক, দেশ গঠনে ভূমিকা রাখুক। এইটা নিয়ে বাংলাদেশে আমরা আসলে একসময় দেখেছি একটু কন্ট্রোভার্সিয়াল আলোচনা হয়েছে, যে স্পোর্টসম্যানরা যদি আসলে পলিটিক্সে ঢুকে যায়, তাদের ফ্যান বেস একটু দুভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়। বাইরের কান্ট্রিতে অনেকে বলে যে মানে তারা কোচ হচ্ছে, তারা এইখানে অবদান রাখছে, এই সেই, মানে পলিটিক্সেই কেন যেতে হবে। একসময় আমরা এই আলোচনা দেখেছি, ক্রিকেটের ক্ষেত্রে অনেকে যারা হয়েছেন তাদের নিয়েও সমালোচনা হয়েছে। এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখেন? না, আমি মনে করি প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, সে কোনটা বেছে নেবে। সো কেউ কোচিং প্রফেশনটা নেয়, কেউ বা ম্যানেজার বা আদার্স স্পোর্টস ডেভেলপমেন্টে কাজ করে। সো আমি মনে করি আমাদের দেশের যে কোনো জায়গায় যদি আপনি অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন রাখতে চান, সেটা পলিটিক্সের মাধ্যমেই করতে হয়। যেমন যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন, তখন কি করে যে ফেডারেশনের সাথে যে যুক্ত থাকে সে সহজে ওখানে পৌঁছাতে পারে। তো এখানে সমন্বয়ের জন্য রাজনীতিটা ইম্পর্টেন্ট। আবার একটা হচ্ছে যে আপনি গঠনমূলক কাজ করা বা পলিসি মেকিং, এখানে কিন্তু আপনি ইন্টারন্যাশনালি হোক বা ঘরোয়াভাবে হোক, রাজনীতিবিদদের কিন্তু কাজ করতে হয়। সো এটা পলিটিক্সের মাধ্যমে এটা সহজ। আমরা একটু এখন বিশ্বকাপের দিকে আরেকটু যেতে চাই। বিশ্বকাপের একেবারে শেষ পর্যায়ে মানে শুরু হয়ে যাচ্ছে, ফাইনাল যদি বলি, একটা নাম যদি আপনাকে বলতে বলি যে বিশ্বকাপ 2026 কে জিতবে, কার নাম বলবেন? রিসেন্ট পারফরমেন্স ওয়ার্ল্ড কাপ বিবেচনা করে ফ্রান্স এগিয়ে আছে, সেকেন্ড আমি মনে করি স্পেন। স্পেনের অবস্থা ভালো। ওকে। সো বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে ওইটাই যদি জিজ্ঞেস করি, আমি ওই যে যারাই আসেন গেস্ট, আমি সবাইকে আসলে জিজ্ঞেস করি যে বাংলাদেশকে লাস্ট 50 মানে আগামী 50 বছরের মধ্যে অ্যাটলিস্ট দেখেন কিনা বিশ্বকাপে? আমি চাই 12 বছরের মধ্যে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করুক, বাট একটা প্রপার প্ল্যান থাকতে হবে আর হিউজ ইনভেস্টমেন্ট থাকতে হবে। সো আমি সবসময় বলি উইদাউট মানি স্পোর্ট বা কোনো কিছু ডেভেলপ সম্ভব না। ফুটবলের যে ধারাবাহিক লিগগুলো, যেগুলো আগে এখন প্রিমিয়ার লিগটা রেগুলার হয়, বাট পাইনিয়ার, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের লিগগুলো ধারাবাহিকতা নেই। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আগে ধারাবাহিকভাবে লিগ হতো, এইগুলো কিন্তু নেই। সো আপনি গাছের উপরে পানি দিয়ে যদি গোড়ায় যদি আপনি যত্ন না নেন, তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় গাছটার সুফল দিবে না। সো এই ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রেও সেম, আপনি যদি তৃণমূলে না যান, বাচ্চাদেরকে নিয়ে কাজ না করেন, তাহলে কিন্তু ডেভেলপ হবে না। বাবা মারা কি মানে স্যাটিসফাইড ফুটবলে ছেলে মেয়েরা ক্যারিয়ার করবে এই জায়গাটা দেওয়ার জন্য? আপনাদের সময় থেকে এখনো পর্যন্ত কি মনে হয়?
না, ওইভাবে কিন্তু আমাদের এখনো ওইভাবে প্রফেশনালি গ্রো হয়নি। কিছু প্রতিভাবান খেলোয়াড় আসে, তারা খেলে একটা ভালো জায়গায় যায়, কিন্তু বাবা মারা যে একদম স্বইচ্ছায় যে কি স্পোর্টসে দিবে এই চিন্তাধারা এখনো হয় না। এবং বাবা মারাও চিন্তা করে যে আমার ছেলে মেয়েরা যদি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার হয়, তারা একটা ভালো স্যালারি পাবে, ভালো সম্মান পাবে, দেশে বিদেশে ইন্টারন্যাশনালি খ্যাতি পাবে, তাদের পরিবারের পারিবারিকভাবে একটা সম্মান বয়ে নিয়ে আসবে। ওইটা বিবেচনা করে কিন্তু আমাদের বর্তমান সরকার কাজ করে যাচ্ছে স্পোর্টস ডেভেলপমেন্টে। সো আমরা ওনার সহযোগী হয়ে কাজ করছি। আশা করছি বাংলাদেশ ইনশাল্লাহ আগামীতে একটা ভালো স্পোর্টস দেশ হিসেবে ডেভেলপ করবে। ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করবো ভাইয়া। ছোট্ট একটা সেগমেন্ট রয়েছে দিস অর দ্যাট। আমি কিছু প্লেয়ারের নাম বলবো, আপনার যাকে পছন্দ আপনি পিক করবেন। ডেভিড বেকহাম আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড? ডেভিড বেকহাম। বেকহাম আর স্টিভেন জেরার্ড? ডেভিড বেকহাম। বেকহাম और केविन डे ब्रुइने? ডেভিড বেকহাম। बेकहाम और आंद्रे पिर्लो? आंद्रे पिर्लो। पिर्लो और लुका मॉड्रिच? पिर्लो। पिर्लो और जावी? जावी। जावी और आंद्रेस इनिएस्ता? आंद्रेस इनिएस्ता। इनिएस्ता और जिदान? जिदान। जिदान और रोनाल्डिनियो? रोनाल्डिनो। रोनाल्डिनियो और माराडोना? মারাদোনা। ওকে, আজকের উইনার মারাদোনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা এতক্ষণ এনজয় করলেন অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজী রিচা 100% অর্গানিক। কথা হচ্ছিল ফুটবল নিয়ে, আরও কথা হবে সামনে। দেখতে ভুলবেন না টি স্পোর্টসের পর্দায় পুরো বিশ্বকাপ জুড়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.